আজ আমরা যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে মেনসুরেশন 3D নেক্সট টপিক, লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। তো দেখো, এই টপিকটা তোমরা একবার ভালো করে বুঝে নাও, কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নাও। খুব সহজ একটা টপিক, জাস্ট কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করলেই তোমরা এখান থেকে যা যা কোশ্চেন আসবে তোমরা আশা করছি করতে পারবে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা একটা চোঙ এঁকে, দেখো এটা একটা চোঙ, ঠিক আছে। একটা চোঙে যদি তুমি ভালো করে লক্ষ্য করো দেখতে পারবে ওপরের দিকটা, ওপরের যে তলটা সেটা একটা বৃত্তাকার তল, মানে এটা একটা বৃত্ত, আর নিচের তলটা হচ্ছে একটা বৃত্তাকার তল, ঠিক আছে। ওপর আর নিচে কিন্তু বৃত্তাকার তল, আর বাকি জায়গাটা এরকম জাস্ট রাউন্ড করে সার্কুলার ভাবে আছে, এইভাবে এভাবে গোল 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 করে গিয়েছে, তাই তো, এভাবে গিয়েছে। এটাই হচ্ছে একটা চোঙ। এইবার ওপরের দিকে যে বৃত্তটা আছে আর নিচের দিকে যে বৃত্তটা আছে, দুটো বৃত্তই কিন্তু সমান বা একই, এটা অবশ্যই মাথায় রাখবে। এমন নয় যে ওপরের বৃত্তটা ছোট নিচের বৃত্তটা বড়, তাহলে কিন্তু সেটা চোঙ হবে না, তাহলে কিন্তু এই শেপটা কিন্তু আলাদা শেপ হবে, এটা কিন্তু চোঙ না। তাহলে বৃত্ত দুটো কি সমান, এই জিনিসটা তোমরা মনে রাখবে। প্রথম কথা, বৃত্ত দুটি কি একই, দুটো বৃত্ত আছে ওপরে আর নিচে, সে বৃত্তটা একই হয়, মানে এমন নয় যে বৃত্ত দুটো আলাদা আলাদা, ঠিক আছে। এবার যেটা দেখো, তো যেমন বৃত্তের একটা ব্যাসার্ধ থাকে, তাই তো, এটা আমি কি বলতে পারি, ব্যাসার্ধ। তো এইটা বৃত্তের ব্যাসার্ধ, যেটাই তোমাকে যদি চোঙের ব্যাসার্ধ বলে, তোমাকে যদি চোঙের ব্যাসার্ধ বলে, তাহলে বুঝে নেবে যে সেখানে তোমাকে বৃত্তের ব্যাসার্ধ কথাই বলা হচ্ছে। চোঙের যদি ব্যাসার্ধের কথা বলে তার মানে সেটা চোঙে যে ওপরে আর নিচের তলটা যে দুটো বৃত্ত আছে সেই দুটো বৃত্তের ব্যাসার্ধের কথাই বলা হচ্ছে, ঠিক আছে। তো একটা ব্যাসার্ধ, যেটা বৃত্তের ব্যাসার্ধ বা চোঙের ব্যাসার্ধ একই বললাম, সেটাকে কি বলি আমরা, আর। আর একটা হয় হাইট বা উচ্চতা। উচ্চতা কোনটা না, এই যে চোঙটা কেছি, এই চোঙের ওপরের তলা নিচের তলে যে দুটো বৃত্ত আছে, সেই বৃত্ত দুটোর কেন্দ্র দুটোকে যদি যোগ করি তাহলে যে লাইনটা পাবো সেটাকে বলা হবে উচ্চতা বা হাইট, যেটাকে আমরা লিখবো এইচ দিয়ে, ঠিক আছে, ক্লিয়ার। তো এটা হচ্ছে ব্যাসার্ধ, আর আর এটা হচ্ছে হাইট, ক্লিয়ার। এইবার নিচে যে বৃত্ত আছে বা উপরে যে বৃত্ত আছে একই ব্যাপার বললাম। এটা কিন্তু তোমরা মাথায় রেখো যে এখানে বৃত্তের যে যে ফর্মুলাগুলো তোমরা শিখেছো সেগুলোই কাজে লাগবে। মানে বৃত্তের পরিধি যদি বলা হয়, বৃত্তের পরিধি, বা তোমাকে যদি বলা হয় ভূমির পরিধি, একটা চোঙের ভূমির পরিধি, তো ভূমির পরিধি বলতেই কার পরিধি বোঝাবে, ভূমিতে কে আছে, বৃত্ত। তো ভূমির পরিধি মানেই বৃত্তের পরিধি, তো সেটার যা ফর্মুলা হয় সেটাই হবে। বা আবার যদি বলা হয় যে ভূমির ক্ষেত্রফল, এই বৃত্তের পরিধি মানে কোনটা জানো তোমরা, আলাদা করে কিছু বলার দরকার নেই, ক্ষেত্রফল বললেও কোনটা বোঝাচ্ছে সেটা তোমরা বুঝতে পারছো। এখানে যদি বলা হয় যে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল, তাহলে ভূমির ক্ষেত্রফল মানেই কি, মানেই হচ্ছে বৃত্তটার ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, কারণ ভূমিতে আছে বৃত্ত, তাই তো। যা ফর্মুলা হয় সেটাই হবে, কি হয়, পাই আর স্কোয়ার, ক্লিয়ার না ব্যাপারটা। এইবার এই চোঙের কয়েকটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। দেখো, চোঙের যে কয়েকটা ফর্মুলা আছে সেই কয়েকটা ফর্মুলা যদি আমি তোমাদেরকে বলি, ফার্স্ট যেটা মনে রাখতে হবে চোঙের ক্ষেত্রে সেটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল। ফার্স্ট কি বললাম, বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল মানে যে বাঁকা তলটা আছে, দেখো ওপরের এই তলটা, এই তলটা, এই তলটা কিন্তু বক্রতল নয়, এটা কিন্তু বাঁকা নয়, এটা কিন্তু প্লেন, তাই না। ওপর থেকে যদি হাত দিয়ে এটা প্লেন, কিন্তু এই সাইডে যেগুলো ঘুরে ঘুরে আছে, এই এই অংশগুলো, এগুলো তো বাঁকা তল, তাই না, গোল করে ঘুরছে।
তাহলে বক্রতলের ক্ষেত্রফল বলতে এই ওপর আর নিচের তলটা বাদ দিয়ে বাকি যতটুকু পড়ে থাকবে সেটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে কিভাবে হবে, সেটা কিভাবে বের করবো? দেখো, এইটাই হচ্ছে বাঁকা অংশটা, এইটা এই বৃত্তের পরিধিটাই, এই বৃত্তের পরিধিটা, এই বাঁকা অংশটাই যদি এরকম আমরা ওপর পর্যন্ত উঠে যাই তাহলে এই বাঁকা অংশটা পেয়ে যাবো পুরোপুরি। তার মানে বক্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে বৃত্তের বৃত্তের মানেই ভূমির বলতে পারো, বৃত্তের পরিধির সাথে আমরা কি গুণ করে দেবো? উচ্চতাটাকে গুণ করে দেবো। তাহলে কিন্তু আমরা বক্রতলের ক্ষেত্রফল পেয়ে যাবো। মানে পরিধি কি হয় 2πr, আর উচ্চতা হবে h। এটা হয়ে গেল বক্রতলের ক্ষেত্রফল চোঙের। ক্লিয়ার? এইবার চোঙের বক্রতলের ক্ষেত্রফল তো হয়ে গেল, এবার যদি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল বল, সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের বলতে সম্পূর্ণ বক্রতলটা তো থাকবেই তার মধ্যে, মানে বক্রতল তো থাকবেই, তার সাথে কি হবে, এই যে ওপরের বৃত্তটা আর এই যে নিচের বৃত্তটা, এই দুটো যোগ হয়ে যাবে। তাহলে সমগ্রতল মানে বক্রতলটা তো থাকবে প্লাস দুটি বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? তাহলে সেটা হয়ে গেল সমগ্রতলের ক্ষেত্রফল। এবার বক্রতলের ক্ষেত্রফল বলো, আমরা তো আগেই পেয়ে গেছি কি 2πr/h, 2πr/h। আর বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², দুটো বৃত্ত থাকার জন্য 2 গুণ। তাহলে এখান থেকে যদি আমরা 2πr কমন নিয়ে নিই তাহলে এখান থেকে পড়ে থাকবে h, আর এখানে পড়ে থাকবে দেখো r² ছিল, একটার কমন নিয়ে নিচ্ছি মানে r। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আশা করছি তোমাদের কাছে ক্লিয়ার। এবার নেক্সট আরেকটা যে ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হয়, চোঙের আয়তন। চোঙের আয়তন, দেখো আয়তনের ফর্মুলা তোমরা মনে রাখবে। আয়তন মানে কি, এই মাঝের অংশটা, এই মাঝের অংশটা পুরোপুরি, এটাই তো আয়তন, তাই না? তো সেই মাঝের অংশটা বার করতে গেলে এই বৃত্তের, দেখো সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফলের সময় বৃত্তের পরিধি নিয়েছিলাম, আর আয়তন বের করার সময় বৃত্তের ক্ষেত্রফল নিতে হবে। আয়তন বের করার সময় কি লিখবো? বৃত্তের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। আয়তন মানে তো ভেতরের জায়গাটা, দেখো পরিধি নিলে তো আর ভেতরটা পাবো না, এই বাইরে 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 পাবো শুধু। কিন্তু যদি আমি ক্ষেত্রফলটা নিয়ে নিই আর এই ক্ষেত্রফলটা ধরে উপর দিকে টানি তাহলে দেখো ভেতরে সব জায়গাটা কভার হয়ে যাবে না? তো সেই জন্য আয়তন বের করার সময়, আয়তন মানে ভেতরের জায়গা, সেই জন্য বৃত্তের ক্ষেত্রফলটা নিতে হবে। ঠিক আছে? ক্ষেত্রফলের ফর্মুলা কি πr², আর উচ্চতা হয় h, তাহলে πr² h হচ্ছে আয়তনের। ক্লিয়ার? এই তিনটে ফর্মুলা তোমরা চোঙ থেকে মনে রাখো তাদের। ঠিক আছে? আরেকটা টপিক এই চোঙ থেকে, চলো নেক্সট পেজে যাই। এটা এবার যেটা দেখবো আমরা সেটা হচ্ছে হলো সিলিন্ডার। হলো সিলিন্ডার বা বাংলায় বলছে এটাকে ফাঁপা চং। ফাঁপা চং মানে বুঝতে পারছো, মাঝেরটা খালি, ফাঁপা চং। দেখো এটা হচ্ছে একটা ফাঁপা চং, মানে এর ভেতর অংশটা কি খালি। তাহলে যখন ফাঁপা চোঙের কথা বলবো তাহলে একটা ভেতরে একটা বৃত্ত পাচ্ছি প্লাস বাইরে একটা বৃত্ত পাচ্ছি, আর এই মাঝের অংশটা কি খালি। তো এই এই দেখো এখানে ভেতরে একটা বৃত্ত আর বাইরে একটা বৃত্ত, তো দুটো যখন বৃত্ত পাচ্ছি তাহলে ভেতরে একটা ব্যাসার্ধ পাবো আর বাইরের একটা ব্যাসার্ধ পাবো। ঠিক আছে? তো ভেতরের ব্যাসার্ধটাকে, এটা হচ্ছে ধরো ভেতরের ব্যাসার্ধ, ভেতরের ব্যাসার্ধ যেটা আমি ধরলাম ছোট আর, আর এই যে এটা, এটা ধরো বাইরের ব্যাসার্ধ, বাইরের ব্যাসার্ধ এটাকে ধরো আমি ধরছি বড় আর। তো এই ফাঁপা চোঙের ক্ষেত্রে দুটো ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হবে। একটা হয় সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল,
দেখো সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমরা বার করব এই ফাঁপা জমের ক্ষেত্র, তখন এই যে বাইরের যে তলটা, এই গোল করে ঘুরেছে যে তলটা, এই তলটা, এই তলটা আমাকে ধরতে হবে। এই তলটাকে কি বলি আমরা? এই তলটা বাইরের বক্রতল, তাই না? তাহলে এক্ষেত্রে আমাকে ধরতে হবে কি কি? বাইরের বক্রতলের ক্ষেত্রফল। বুঝে নাও কিন্তু জিনিসটা ভালো করে। প্লাস দেখো ভেতর দিকে এই যে তলটা আছে, দেখো ভেতরের তলটা, যে ভেতরে এই দেওয়ালটা পুরোপুরি, তো এটাও তো আমাকে ধরতে হবে। তো ভেতরে এটাও তো এরকম গোল 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 করে আছে, তাই না? ভেতরের তলটাও তো এইভাবে বাইরে যেমন গোল করে আছে, ভেতরের যে তলটা ভেতর দিকে পুরো এটা, সেটাও তো এইভাবে এই গোল করে আছে পুরো তলটা, তাই না? তার মানে ভেতরেরও যে বক্রতলের ক্ষেত্রফল সেটাও আমাকে ধরতে হবে। তো প্লাস ভেতরের বক্রতলের ক্ষেত্রফল, প্লাস এখনো কিন্তু শেষ হয়নি। প্লাস দেখো এই যে অংশটা, এই অংশটা, এই অংশটাও তো আমাকে ধরতে হবে, তাই না? এটা যেমন উপর দিকে আছে তেমন নিচের দিকেও থাকবে। তাহলে এই অংশটা কিভাবে বের করবো আমি? দেখো এই অংশটা ঠিক এইরকম না, বৃত্তের ক্ষেত্রে যেরকম করেছিলাম, এই অংশটা, এই যে রাস্তার করেছিলাম, বা হ্যাঁ রাস্তারই অঙ্ক করেছিলাম ধরো, সেই রাস্তার ক্ষেত্রফল যেটা বের করেছিলাম, এই অংশটার ক্ষেত্রফল, তো ঠিক তো সেই অংশটাই তো এটা, তাই না? এটা বৃত্তাকার বলয় বলা হয়। কি বলা হয় এটাকে? এটাকে আমি বলতে পারি যদি, তাহলে এটাকে বলা যায় বৃত্তাকার বলয়। জ্যামিতিক কথা এটাকে বৃত্তাকার বলয় বলা হয়। তার মানে বুঝতে পারছি কোন জায়গাটা? এই জায়গাটা, সে রাস্তার ক্ষেত্রফল যেভাবে বের করেছি, কিভাবে বের করেছি? বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল। তাহলে এটা কিভাবে বের করতে হয়? বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল। মনে আছে নিশ্চয়ই তোমাদের? তো সেই অংশটাও কিন্তু আমাকে এখানে ধরতে হবে। তাহলে প্লাস আমি লিখবো যে বৃত্তাকার, বৃত্তাকার বলয়ের ক্ষেত্রফল। হ্যাঁ বৃত্তাকার বলয় এরকম কটা পাবো? উপরে একটা পাবো, নিচে একটা পাবো। সেই জন্য দুটি লিখে দিলাম একবারে, দুটি বৃত্তাকার বলয়। তাহলে এইগুলোকে সবগুলোকে যদি আমি একসাথে লিখে দিই, তাহলে আমি পেয়ে যাবো কি? তাহলে পেয়ে যাবো সমগ্রতলের ক্ষেত্র। তাহলে আমি লিখে দিই, দেখ কি হচ্ছে তাহলে। এবার বলো বাইরের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল আমি কি পড়েছি? 2πr/h, তাই না? 2πr/h পড়েছি। এর বাইরেটার জন্য 2πr-টা তো ক্যাপিটাল বাইরেটার জন্য, তাই না? বাইরের ব্যাসার্ধ আমি কি ধরেছি? ক্যাপিটাল আর। 2πr/h এটা হয়ে গেল বাইরের বক্রতলের ক্ষেত্রফল। ভেতরের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, প্লাস এই যে বৃত্তাকার বলয় দুটির ক্ষেত্র, মানে বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল, তাই না? বলের ক্ষেত্রফল কিভাবে বের করবো? বাইরের ক্ষেত্রফল মাইনাস ভেতরের ক্ষেত্রফল। এবার বাইরের ক্ষেত্রফল কি হবে বলো? বাইরের ক্ষেত্রফল, বাইরের ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে কি হবে? পাই ক্যাপিটাল আর স্কয়ার। আর ভেতরের ক্ষেত্রফল কি হবে? ভেতরটা তো স্মল আর, এটা তো হচ্ছে স্মল আর, মাইনাস পাই স্মল আর স্কয়ার। ক্লিয়ার ব্যাপারটা? তো এই পুরোটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। ফর্মুলা মুখস্থ রাখতে যেও না, কনসেপ্টটা বুঝো। ক্লিয়ার ব্যাপারটা? এবার এখান থেকে তুমি পাই কমন নাও, যা কমন নেবে নাও, যেভাবে করবে করো, কোনো ব্যাপার আছে না। কিন্তু ফর্মুলাটা আসছে কিভাবে এটা মাথায় রেখো। ক্লিয়ার? নেক্সট আরেকটা ফর্মুলা আমাদেরকে মনে রাখতে হয়। একটা হলো সমগ্রতলের ক্ষেত্রফল, একটা হচ্ছে আয়তন, আপাচঙের আয়তন। আয়তনটা সহজ জিনিস। আয়তনটা হয় কি? বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। এবার বাইরের আয়তন কি হবে বলো? আয়তন আমরা জানি পাই, বাইরের যেহেতু শুধু ক্যাপিটাল আর স্কয়ার এইচ, মানে ভেতরে হবে পাই স্মল আর স্কয়ার এইচ। হয়ে গেলো। এখান থেকে যদি তুমি মনে করো পাই এইচটা কমন নেবো, তাহলে ক্যাপিটাল আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। ফর্মুলা ডাইরেক্ট মুখস্থ করতে যেও না, ফর্মুলাটা আসছে কিভাবে সেটা মাথায় রাখো। এই যে সমগ্রতলের ক্ষেত্রফল এইভাবে আসছে, আয়তন এইভাবে আসছে, বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন, এই জিনিসগুলো মনে রাখো। তাহলে অটোমেটিকলি ফর্মুলা তোমাদের মনে থেকে যাবে। ক্লিয়ার? তো এটা হয়ে গেল আমাদের হলো সিলিন্ডার বা অপাচক। তো সিলিন্ডারে এইটুকুই ফর্মুলা তোমাদেরকে মনে রাখতে হবে।
বাকি এবার তোমরা দেখো যে এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা কোথাতে অঙ্ক সলভ হয়ে যাবে। দেখো এবার কিছু কয়েকটা কোশ্চেন দেখে নেওয়া যাক এই চোং থেকে পরীক্ষায় কিরকম কোশ্চেন আছে। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমরা গ্রুপ ডি 2022-এর কোশ্চেন। এটা কি বলা আছে দেখো, 21 সেন্টিমিটার উচ্চতা এবং 10 সেন্টিমিটার ব্যাসার্ধ একটি চোঙের আয়তন নির্ণয় করো। দেখো চোঙের আয়তন বের করতে বলেছে। এবার আয়তন তো জানো কি হয়, পাই আর স্কয়ার এইচ। এর মধ্যে আরটা কি ব্যাসার্ধ, এখানে ব্যাসার্ধ কত বলে দিয়েছে 10, তাহলে আর এর মান 10, পায়ের ভ্যালু কি হয় আমরা জানি 22/7, আর এর মান 10, আর স্কোয়ার আছে মানে 10কে আমরা লিখবো দুবার। তারপর আছে এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা কত বলেছে 21, তাহলে ইন্টু 21। এবার জাস্ট এটা কাটাকাটি করে দেবো, 3×7 = 21, 3 × 22 = 66, দুটো জিরো, এত সেন্টিমিটার কিউব, তাই তো 66। অপশন বি। দেখো ডাইরেক্ট ফর্মুলার উপর কোশ্চেন। ঠিক আছে, চলো দেখে আরেকটা। তারপরে কোশ্চেন দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে একটা চোঙের ভূমির ব্যাস। আচ্ছা, ভূমির ব্যাস মানে কি বলেছিলাম, চোঙের ভূমি হচ্ছে একটা বৃত্ত, তাই তো। তার মানে বৃত্তটার ব্যাস, ব্যাস দেওয়া আছে 14, তাহলে ব্যাস যদি 14 হয় ব্যাসার্ধ কত হবে, ব্যাসের অর্ধেক, তাই তো। ব্যাসার্ধ হবে 14/2 মানে 7। উচ্চতা বলে দেওয়া আছে কত 24। আচ্ছা, ব্যাসার্ধকে কি লিখি আমরা আর লিখি, উচ্চতাকে লিখে এইচ, এইচ দেওয়া আছে কত 24। বার করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফল। এবার বলো বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, এটা তোমাদের ইংলিশ টার্মগুলো বলতে ভুলে গেছি আমি। তো বক্রতলের ক্ষেত্রফলের মনে রাখবে বলা হয় কার্ভ, CURVED, কার্ভ সারফেস এরিয়া। ঠিক আছে, কার্ভ সারফেস এরিয়া। তো বক্রতলের ক্ষেত্রফল কি হয় বলো, 2πRH, এটা ছিল ফর্মুলা। তো জাস্ট মানগুলো তোমরা পুট করে দাও। পায়ের ভ্যালু 22/7, আর হচ্ছে কত 7, আর এইচ হচ্ছে 24, 7 7 কেটে যাবে, 44 × 24 গুণ করে নাও এটা, 24কে 44 দিয়ে, 4 4 16, 4 দিয়ে 8 9, 96, 6 5 10, 1056। অপশন কত, অপশন বি। ক্লিয়ার, এটাও বক্রতলের ক্ষেত্রফল এই ফর্মুলার উপর বেস করে। আচ্ছা চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে, বলা আছে একটা চোঙের ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। ব্যাসার্ধ মানে আর, উচ্চতা মানে এইচ, এর অনুপাত দেওয়া আছে কত 3:4। আয়তন দেওয়া আছে এটা 38,808, তাহলে তার ব্যাসার্ধ কত হবে বার করতে বলেছে। আচ্ছা, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত দেওয়া আছে, অনুপাত দেওয়া থাকলে আমরা জানি আমরা এক্স ধরে নিই সুবিধার জন্য, তাই তো। এবার আমাকে কি দেওয়া আছে আয়তন। আচ্ছা, আয়তনের ইংরেজিটাকে কি বলে ভলিউম, তাই তো। ভলিউম মানে হচ্ছে আয়তন। আয়তন হচ্ছে তাহলে কি, এখানে বলে দেওয়া আছে দেখো। আচ্ছা, আয়তনের ফর্মুলা কি হয়, πr²H। ফর্মুলাটা যদি আমরা ভ্যালু গুলো পুট করি, পায়ের ভ্যালু 22/7, আর স্কোয়ার মানে আর দেখো 3x, তাই না, 3x × 3x, আর এইচ হচ্ছে 4x। কিন্তু আমাকে আয়তনের মানটা কত বলে দেওয়া আছে 38,808, তাহলে এটা সমান আমি বলতে পারি 38,808। তাহলে এটা একটু কাটাকাটি করতে হবে। দেখো যদি 2 দিয়ে কাটি, সরি 11 দিয়ে কাটছে, ধরো 11 দিয়ে 22, এটা 11 দিয়ে কাটছি, 3 11 33, 5 58, 5 11 55, 11 দিয়ে 22, 11 8 88। ঠিক আছে, নেক্সট ধরো আবার 2 দিয়ে যদি কেটে দিই, 2 1 2, 2 7 14, 2 6 12, 2 4 8, 3 দিয়ে কেটে দাও, বা ডাইরেক্ট তুমি 9 দিয়ে কেটে দাও, 3 3 9 আছে, 9 দিয়ে কেটে দাও। 9 কে 9, 86, 9 9 81, 6 9 54, 4 দিয়ে কেটে দাও এটা, 4 4 16, 4 9
36, ঠিক আছে। তাহলে দেখো এইদিকে 3টে এক্স আছে, 3টে এক্স নিলে হয়ে যাবে এক্স কিউব, আর রাইট সাইডে আছে 49, আর এই 7টা রাইট সাইডে চলে গেলে ইন্টু 7 হয়ে যাবে। তাহলে এক্স এর মান কত হয়ে যাবে? রুট ওভার অফ 49, সরি কিউব রুট অফ ইন্টু 7। 49কে আমরা কি লিখতে পারি? 7 ইন্টু 7। কিউব রুট আছে মানে 3টে 7 থেকে একটা 7 বেরিয়ে যাবে। এক্স এর মান পেয়ে গেলাম 7। জানতে চেয়েছি কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ছিল? 3x, 3x, এক্স এর মান 7 পেয়েছি, তাহলে এক্স এর মান যদি 7 হয় 3 7 21 হয়ে যাবে ব্যাসার্ধ, অপশন সি। ক্লিয়ার না? চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে একটা নিরেট লম্ববৃত্তীয় চোঙের আয়তন দেওয়া আছে 198, ভূমির ব্যাসার্ধ বলে দিয়েছে 3, উচ্চতা কত হবে সেটা বের করো। তাহলে আয়তন দেওয়া আছে আমার কাছে, ভলিউম, তাই তো? আয়তন, সে আয়তনের ফর্মুলা আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7, আর এর মান, আর মানে ব্যাসার্ধ যেটা বলে দিয়েছে 3, তাহলে 3 ইন্টু 3, এইচ জানি না, এটাই বের করতে বলেছে, তাই তো? আর এই আয়তনের ভ্যালুটা কত হবে বলে দিয়েছে? 198, তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি 198। বাস এবার কাটাকাটি করো, 3 3 9, 9 দিয়ে কাটছি, ধরো 9 দিয়ে 18, 9 দিয়ে 18, 22 সাথে 22 কেটে যাবে, তাহলে এইচ এর মান কত হয়ে যাবে? 7টা ডান দিকে শুধু 7টাই থাকবে, তাহলে হাইট হয়ে গেল 7, অপশন এ। দেখো কত সহজ কোশ্চেন, এরকমই কোশ্চেন কিন্তু এসছে পরীক্ষায়, আরআরবি গ্রুপ ডি এর কোশ্চেন এটা 2022 এরকমই আসে, ঠিক আছে? ফর্মুলা মনে থাকলে তোমরা খুব সহজেই করতে পারবে। চলো নেক্সট দেখি। নেক্সট দেখো দেওয়া আছে কি বলেছে, যে একটা 7 মিটার ব্যাসার্ধ আর 20 মিটার উচ্চতা বিশিষ্ট একটা চোঙাকৃতির ট্যাঙ্ক আছে। এখানে ট্যাঙ্কে জলের পরিমাণ নির্ণয় করতে বলেছে, ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি ছিল। আচ্ছা, ট্যাঙ্কে জলের পরিমাণ নির্ণয় করতে বলেছে। এবার বলো, একটা যদি চোঙাকৃতির ট্যাঙ্ক থাকে, ধরো একটা এরকম চোঙাকৃতির একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কে জল কতটা ধরবে যদি বার করতে চাই, তাহলে কি বার করতে হবে? এই মাঝের জায়গাটা, এখানেই তো জলটা থাকে, তাহলে এটাকেই কি বলা হয়? এটাকেই বলা হয় আয়তন। এখানে ডাইরেক্ট তোমাকে বলে দেয়নি আয়তন বের করো, কিন্তু কোশ্চেনটা পড়েই তোমাদেরকে বুঝতে হবে যে এটা এখানে আমাকে আয়তন বের করতে হবে। তাহলে এবার আয়তন জাস্ট বের করে দাও, তাহলে তোমার এটা অ্যান্সার হয়ে যাবে। আয়তনের ফর্মুলা আবার সেম, পাই আর স্কোয়ার এইচ। পায়ের ভ্যালু 22/7, আর এর ভ্যালু 7, আর এইচ এর ভ্যালু 20। জাস্ট নর্মাল ক্যালকুলেশন করে দাও, 7 2 14, 14 2 28, 30, 30 80, অপশন ডি, এত মিটার কিউব। আয়তন যেহেতু সেহেতু মিটার কিউব, ঠিক আছে? চলো নেক্সট দেখো। নেক্সট দেওয়া আছে এটা কি, দুটি চোঙের ব্যাসার্ধগুলির অনুপাত 2:3, মানে দুটি চোঙ আছে, ধরো এটা চোঙ 1, এটা ধরো চোঙ 2, এর ব্যাসার্ধ মানে আর এর অনুপাতটা কত দেওয়া আছে? 2:3। উচ্চতার অনুপাতটা দেওয়া আছে 5:3, উচ্চতা মানে এইচ, এর অনুপাতটা কত দেওয়া আছে? 5:3। তাহলে আয়তনের অনুপাত কত? আয়তন মানে কি? ভলিউম ভি, তাই তো? এর অনুপাত বার করতে বলেছে। এবার বলো আয়তনের ফর্মুলা কি হয়? পাই আর স্কোয়ার এইচ। এবার পাইটা তো দুটো ক্ষেত্রেই কমন থাকবে, মানে আমি যদি এখানে পাই আর স্কোয়ার এইচ বার করি, পাই আর স্কোয়ার মানে কত? এই চোঙটার আয়তন বার করছি প্রথমে, ঠিক আছে? আর স্কোয়ার মানে কত? 2 × 2, আর এইচ মানে কত? 5, তাহলে এই চোঙটার আয়তন বেরিয়ে গেল। এই চোঙটার ক্ষেত্রে যদি বার করি, পাই আর স্কোয়ার মানে কত? 3 × 3, আর এইচটা কত? না এইচটাও 3 আছে, তাই না? এবার দেখো পাই পাই তো ক্যান্সেল আউট হয়ে যাবে। আচ্ছা সরি, এইচটা আমি আবার 3 না লিখে এইচ লিখে ফেলেছি। এটা এইচটা কত? এইচটা হচ্ছে 3। তাহলে এদিকে দেখো কত হচ্ছে? 10 দিয়ে 20, আর দেখো হচ্ছে 3 3 9, 3 9 27, তাহলে 20:27 হয়ে যাচ্ছে আয়তনের অনুপাত, 20:27। ক্লিয়ার হবে? সহজ জিনিস। দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও করেছি, অন্যান্য যে আয়তঘন ঘনক আমরা পড়েছি, সেক্ষেত্রেও এরকম টাইপের কোশ্চেন আমরা পেয়েছি, ঠিক আছে? বোঝা গেল? চলো নেক্সট দেখো, এটা আরপিএফ এসআই, এটা হচ্ছে আরপিএফ এসআই এর কোশ্চেন 2009 কি দেওয়া আছে? 3850 সেন্টিমিটার কিউব আয়তন, 25 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা চোঙের ব্যাসার্ধ নির্ণয় করো। ব্যাসার্ধ বার করতে বলেছে, আয়তন বলে দেওয়া আছে। আর আয়তন সমান কি জানি আমরা? সেম কোশ্চেন, দেখো কনসেপ্ট একই, তাই না?
পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান 22/7। ব্যাসার্ধ বের করতে বলেছে, আমি জানি না, তাহলে আর স্কোয়ার। হাইটটা আমার কাছে বলে দেওয়া আছে কত, 25। আর এই আয়তনের মানটা বলে দেওয়া আছে 3850। বাস, এবার নর্মাল একটু ক্যালকুলেশন, 25 দিয়ে কেটে দাও, 25 থেকে 25, 135, 5 পেয়ের সঙ্গে 125, 4 পেয়ের সঙ্গে 100। ঠিক আছে, এটা কাটো, 11 দিয়ে কাটো, 11 দিয়ে 22, 11 কে 11, 11 4 44, এটা কেটে যাবে 7। তাহলে আর স্কোয়ারের ভ্যালু হচ্ছে, রাইট সাইডে শুধু 7 পড়ে আছে, আর এই 7টাও ডান দিকে চলে যাবে, 7 × 7। আর এর ভ্যালু কত হয়ে যাবে না, √7 × 7, ওটা 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে। ব্যাসার্ধ হয়ে গেল কত, 7। অপশন এ। ক্লিয়ার নিশ্চয়? দেখো কি দেওয়া আছে, দেওয়া আছে একটা নিরেট চোঙাকৃতি ধাতু যার ব্যাস 14। আচ্ছা, ব্যাস 14 মানে প্রথমে আমি এখান থেকে কি বের করবো, ব্যাসার্ধ। ব্যাসার্ধ হয়ে যাবে কত, 7, তাই তো। উচ্চতা বলে দিচ্ছে 15। এটাকে গলিয়ে, দেখো গলিয়ে, গলিয়ে মানে আমি কি বলেছিলাম, যখনই গলানোর কথা হবে তখনই তোমার আয়তন সমান হবে, তাই তো। তাহলে এই অঙ্কে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আয়তন সমান করতে হবে, এটা নিশ্চয়ই মাথায় আছে তোমাদের। এবার দেখো কার কার আয়তন। একটা চোঙাকৃতি ধাতু আছে, চোঙাকৃতি ধাতু, তাহলে একটা চোঙাকৃতি ধাতু আছে, এটাকে গলিয়ে কি করা হচ্ছে, একটা তার তৈরি করেছে, তার। আচ্ছা, তার, তার মানে তো এরকমই হয়, তাই না, এরকম সরু লম্বা তার হয়। তারেরও আকৃতিটা কি, না তারেরও আকৃতিটা দেখো একটা চোঙ, তাই না। তারকেও আমরা একটা চোঙই বলতে পারি। তার মানে চোঙ গলিয়ে আবার একটা চোঙ তৈরি করা হচ্ছে। আচ্ছা, যেই চোঙটাকে, চোঙাকৃতি ধাতুটা ছিল, তার দেখো আমার কাছে ব্যাসার্ধ কত, 7, আর হাইট কত, 15। আর যেটা তৈরি করা হচ্ছে, যেটা দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত, 60 মিটার। যে তারটা তৈরি করা হচ্ছে তার দৈর্ঘ্য বলে দিয়েছে 60 মিটার। আচ্ছা, দৈর্ঘ্য মানে কি, এটা যেটা আমরা জেনারেলি কি বলে থাকছি না, উচ্চতা। তাই তারটা দৈর্ঘ্য যেটা সেটাই কি তারটা উচ্চতা, তারটা দৈর্ঘ্য যেটা সেটাই হচ্ছে কি তারটা উচ্চতা। এটাকে আমরা কি দিয়ে লিখি, এইচ দিয়ে লিখি। সেটা কত বলে দিচ্ছে, 60 মিটার। এবার এইগুলো দেখো সব সেন্টিমিটারে দেওয়া আছে, আর এটা মিটারে দেওয়া আছে, তাহলে সেই জন্য আমরা 60 মিটারটাকে আমরা কি করে নেবো, সেন্টিমিটার। মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে 100 দিয়ে গুণ, মানে আরো দুটো শূন্য বাড়তি হয়ে যাবে। এবার তারটার ব্যাস নির্ণয় করো, তারটার ব্যাস বার করতে বলেছে, তারটার ব্যাস বার করতে বলেছে। তার মানে ব্যাস না ধরে আমি প্রথমে ব্যাসার্ধটা ধরে নেবো, তাই না। ব্যাসার্ধ আমরা কত ধরে নিলাম, তারটা আর ধরে নাম। তাহলে এবার কি হবে না, এই দিকের যে ক্ষেত্রফল হবে, এই চৌম্বকীয় ধাতুটা যা ক্ষেত্রফল হবে আর তারের ক্ষেত্রফলটা সেম হবে, কারণ কি এখানে গলানো হচ্ছে, এখানে গলানো হচ্ছে, আর গলানো হলে কি হয়, আয়তনটা সমান হয়, সরি ক্ষেত্রফল বলছি, আয়তন। তাহলে এটার ক্ষেত্রে আয়তন কি হবে বলো, এটার ক্ষেত্রে আয়তন হবে পাই আর স্কোয়ার, মানে 7 × 7 × h, পাই আর স্কোয়ার h। এটার ক্ষেত্রে আয়তন কি হবে, সেম, পাই আর স্কোয়ার, দেখো এখানে আর এর ভ্যালু তো জানি না, তাহলে r × h মানে কত, 6000। এই দুটো কি হবে, সমান হবে। তাহলে এই দুটোকে আমি যদি সমান করে দিই, তুমি দেখো পায়ের সাথে পাই কেটে যাবে, 15 দিয়ে এটা কেটে দাও, 4 15 60, 400 হয়ে যাবে। তাহলে আর এর ভ্যালুটা দেখো, এদিকে আর এর সাথে আর গুণ, মানে আর স্কোয়ার, এদিকে 7 × 7 হয়ে আছে অলরেডি, আর এই 400টা এদিকে চলে এলে কি চলে আসবে, নিচে চলে আসবে। এটা হয়ে গেল। এবার আর এর ভ্যালু যদি বার করতে চাই, এটা রুট হয়ে যাবে, রুট যদি করে দিই, সেটা মুছে √, এটা যদি করি 7 × 7 / 400, 7, দুটো 7 থেকে একটা 7 বেরিয়ে আসবে, আর 400 থেকে কত বেরোবে, 20, 400 থেকে বেরোবে 20। তাহলে এত, এবার ইউনিটে কি হবে, সেন্টিমিটার, কিন্তু অপশন গুলো দেখো সব কিছু দেওয়া আছে মিলিমিটারে। তাহলে 7/20 সেন্টিমিটারকে যদি আমি মিলিমিটারে করতে চাই, তাহলে কত দিয়ে গুণ করতে হয়, 10 দিয়ে। তাহলে কি হয়ে যাবে, সেন্টিমিটার টু মিলিমিটার আসার জন্য কি করতে হয় আমাকে, 10 গুণ। দেখো তোমাদের ক্লাসে বলেছি আগেই, কি এই কনভার্সনটা তোমাদের আশা করছি মনে আছে, সহজ জিনিস এগুলো, ঠিক আছে। কেটে যাবে, তাহলে 7/2 মানে কত হয়ে যাবে, 3.5, 3.5
ঠিক আছে, ক্লিয়ার তো এটা? নেক্সট, তারপর দেখো কি আছে। দেখো দেওয়া আছে একটা নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল আমার কাছে দিয়ে দেওয়া আছে 462। নেক্সট লাইনে বলে দিয়েছে কি এর বক্রতল সমগ্র তলের ক্ষেত্রফলের 1/3। এর আয়তন কত? আয়তন তো পাই আর স্কোয়ার এইচ। বাট এখানে এখানে দেখো ডাইরেক্ট আর এরও মান দেওয়া নেই, এইচ এরও মান দেওয়া নেই, তাই না? তো এটা কিন্তু ডাইরেক্ট ফর্মুলার উপর বেস করে নয়, এটা তার আগেও কিছু করতে হবে আমাকে। এটা আরআরবি জেইর কোশ্চেন 2019-এর। সমগ্র তলের ক্ষেত্রফলটা আমার কাছে দেওয়া আছে। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr/h প্লাস 2πr²। দেখো এটা লিখলাম যে সমগ্র তলের ক্ষেত্রফল কি হয়, বক্রতলের ক্ষেত্রফল মানে এটা, প্লাস এই যে ওপর আর নিচে যে দুটো বৃত্ত থাকে তার ক্ষেত্রফল। এখান থেকে যদি আমরা 2πr কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে কি r+h বা h+r পড়ে থাকবে। তো এটাই হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। এইবার এটা হচ্ছে তাহলে কি, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল এটা কি বলছি ইংরেজিতে? এটাকে ইংরেজিতে বলা হয়, যেমন বক্রতল বললাম কার্ভড সারফেস এরিয়া, এটাকে বলা হয় টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়া, ঠিক আছে। আচ্ছা, আর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি হয়? বক্রতলের ক্ষেত্রফল আমরা জানি, বা যেটা কার্ভ সারফেস এরিয়া বলছে, কার্ভ সারফেস এরিয়া সিএসএ, সেটার ফর্মুলাটা হয় 2πr/h। এইটা এইবার এই অঙ্কটার ক্ষেত্রে মেন লাইন হচ্ছে এটা, যে ইহার বক্রতলের ক্ষেত্রফল বা বক্রতল সমগ্র তলের ক্ষেত্রফলের 1/3। মানে কি বলতে চাইছে, যে বক্রতল হচ্ছে কমা আছে মানে ইকুয়াল টু সমগ্র তলের 1/3 তলের, মানে গণিত আছে একটা, তাই না? 1/3 মানে 1/3। এটাই বলতে চাইছে এই লাইনটার মানে, যে বক্রতলটা হচ্ছে সমগ্র তলের 1/3, সমগ্র তলের 1/3, 1/3, 1/3 মানে কি 1/3, এটাই আছে। তাহলে এখান থেকে যদি যদি আমরা দেখো লিখি, বক্রতলটা আমরা উপরে লিখলাম যেমন আছে, সমগ্র তলটা আমরা বাঁ দিকে নিয়ে চলে এলে নিচে চলে আসবে। আমি জাস্ট পুরোপুরি লিখছি না, ঠিক আছে? কিন্তু সমগ্র তল মানে সমগ্র তলের ক্ষেত্রে ইকুয়াল টু 1/3। এবার বক্রতলের বলো ফর্মুলা কি হয়, 2πr/h। আর সমগ্র তলের কি হয়, এটা 2πr ব্র্যাকেটে h+r বা r+h আর লিখবে ইকুয়াল টু 1/3। এবার দেখো এখান থেকে আমরা কাটাকাটি করতে পারি, 2πr কেটে যাচ্ছে, তাহলে ওপরে এখান থেকে কি আসছে দেখো, ওপরে পড়ে থাকছে h, নিচে পড়ে থাকছে h+r সমান 1/3। তাহলে দেখো এখান থেকে যে এইচটা দেখতে পাচ্ছি 1 অনুপাত, আর এইচ আর আর মিলে হচ্ছে 3 অনুপাত, যার মধ্যে এইচ হচ্ছে 1 অনুপাত। তো এইচটা তো 1 অনুপাত আমি পেয়ে গেছি। লাটটা কোন অনুপাত হবে? অবশ্যই 2 অনুপাত হবে। তো তার মানে আমি এখান থেকে বলতে পারি যে হাইটটা 1 অনুপাত মানে কি 1x বা শুধু x বলতে পারি, আর আরটা মানে ব্যাসার্ধটা 2 অনুপাত, মানে আমি কত ধরতে পারি 2x, এটা আমি ধরে নিতে পারি। তো এই জায়গা থেকে বলতে পারি। তাহলে আয়তন, আচ্ছা আয়তন বের করার আগে আমাকে দেখো এখানে দেওয়া আছে কি, যে নিরেট চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল 462 দেওয়া আছে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি সমগ্র তলের ক্ষেত্রফলের ওপরে এই যে এইচ আর আর এর মানটা পুট করে দিই তাহলে কি হবে, 2πr ব্র্যাকেটে ছিল h+r, এটা ছিল সমগ্র তলের ক্ষেত্রফল, আর এটার মান দেওয়া আছে কত 462। এবার এখানে আমি ভ্যালু গুলো পুট করে দিই, 2π, আচ্ছা পায়ের ভ্যালুটা পুট করে দিই আমি, কত 22/7 ইন্টু আর, আর হচ্ছে কত 2x, আর এখানে কত এইচ হচ্ছে x আর আর হচ্ছে 2x, তাহলে দুটো যোগ করলে কত যাবে 3x, তাহলে ইন্টু আমি লিখতে পারি 3x ইজ ইকুয়াল টু 462। এবার একটু কাটাকাটি করে নিই, 11 দিয়ে কাটি, 11 দিয়ে 22, 4 11 40, 11 দিয়ে 22, 3 2 6 বাঁ দিকে, আর ডান দিকে হয়ে যাবে 6 7 থেকে গেলে 7। তাহলে এইদিকে দেখো এক্স এক্স গুণ করলে x² হচ্ছে, আর রাইট সাইডে কি আছে 7 একটা পড়ে আছে, এই 7টা ডান দিকে গেলে গণিত হয়ে যাবে। আর এইদিকে যে 2 গণিত 2টা ওপরে ছিল ওটা চলে যাবে নিচে, 2 গণিত 2।
তাহলে এখান থেকে যখন এক্স এর মান বার করবো রুট হয়ে যাবে এটা 7 × 7 2 × 2, তাহলে দুটো 7 থেকে একটা 7 বেরোবে, দুটো 2 থেকে একটা 2 বেরোবে। তাহলে এক্স এর মান বেরিয়ে গেল 7/2, মানে হাইট হয়ে যাবে 7/2 আর রেডিয়াস হয়ে যাবে 2 × 7/2, তাই না? এক্স এর মান তো 7/2, কাটাকাটি হয়ে গেল, রেডিয়াস হয়ে গেল 7। ক্লিয়ার? এবার আমাকে বার করতে বলেছে আয়তন। আয়তনের ফর্মুলা কি? ভলিউম। ভলিউম কি হয় বলো? পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান কত? 22/7। আর স্কোয়ার, আর কত পেলাম? 7। তাহলে 7 × 7, এইচ পেয়ে গেলাম কত? 7/2। 7-এর সাথে 7 কেটে যাবে, 2-এর সাথে এটা কাটলে 11। 7 7 49 × 11, 49 × 11 মানে 49, 49, 9 4 13, 539, 539। তাহলে এটা হয়ে গেল অপশন সি। দেখো অঙ্কটা বোঝা গেল কিভাবে পুরো স্টেপ বাই স্টেপ করলাম? এইভাবেই তোমাদেরকে করতে হবে। অঙ্কটা দেখে তোমাদের একটু কঠিন মনে হতে পারে প্রথমে, আর তোমরা যদি এরকম স্টেপ ওয়াইজ করো খুব সহজেই হয়ে যাবে। আশা করছি জিনিসটা বুঝতে পারছো তোমরা কিভাবে কি করলাম। ফার্স্ট যে এই লাইনটা দিয়েছে আমাদের কাছে, যে বক্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের এক তৃতীয়াংশ, দেখো সেটাই লিখেছি, বক্রতলের ক্ষেত্রফল মানে বক্রতল সমগ্রতলের এক তৃতীয়াংশ। তো এখান থেকে আমি বক্রতল আর সমগ্রতলের ফর্মুলা লাগালাম। ফর্মুলা লাগালে কাটাকাটি করার পর ওপরে এইচ আর নিচে এইচ প্লাস আর পড়ে থাকলো। তো সেখান থেকে আমরা এইচ আর আর এর মানটা পেয়ে গেলাম, কিন্তু এটা তো অনুপাতে পেয়েছি, তাই না? এইচ 1 অনুপাত আর 2 অনুপাত, তো সেই জন্য এইচ কে 1 অনুপাত মানে 1x, 1x না বললে শুধু এক্সও বলা যায়, আর একটা 2 অনুপাত মানে 2x, এটা আমরা ধরে নিলাম। বাস, তারপরে এখানে তো সমগ্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল 462, এখানে আমরা ওই এইচ আর আর এর মান বসিয়ে দিলাম, তো সেখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত? 7/2। এক্স এর ভ্যালু যখনই পেয়ে গেলাম, তার মানে এইচ এর ভ্যালু তখন আমরা পেয়ে যাবো কত? এইচ এর ভ্যালু 1x ছিল মানে শুধু এক্স মানে 7/2, আর আর এর ভ্যালু ছিল 2x মানে 2 × 7/2, 7 হয়ে গেল আর এর ভ্যালু। তো এইচ আর আর উচ্চতার ব্যাসার্ধ পেয়ে গেলে তারপর ভলিউম খুব ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, যেটা বেরিয়ে গেছে আমাদের কত? 539। ভালো করে মন দিয়ে দেখো, বুঝতে পারবে। চলো নেক্সট দেখা যাক। চলো নেক্সট দিকে দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে একটা নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতার যোগফল দেওয়া আছে 39। ভূমির ব্যাসার্ধ মানে আর উচ্চতা হচ্ছে এইচ, এই দুটো যোগফল দেওয়া আছে 39। ইহার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মানে টোটাল সারফেস এরিয়া, এটা বলে দেওয়া আছে। আচ্ছা, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল বার করতে গেলে আমাদেরকে বক্রতলের ক্ষেত্রফলটা লিখতে হয়, যেটা 2πr/h হয়, প্লাস ওপরে নিচে যে বৃত্ত আসছে সেই বৃত্তের ক্ষেত্রফল লিখতে হবে, πr²। কটা বৃত্ত? দুটো বৃত্ত, সেই জন্য 2πr²। তাহলে এখান থেকে যদি আমরা কমন নিই 2πr, তাহলে পড়ে থাকে আমাদের কাছে h + r। তো এটা হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা। তোমরা ডাইরেক্ট এটা লিখতে পারো, বাট আমি তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি যে কিভাবে আসছে ফর্মুলাটা বারবার, যাতে তোমাদের এটা মনে থাকে। মানে ডাইরেক্ট এটা ভুলে গেলেও তোমরা যাতে কনসেপ্টটা কাজে লাগিয়ে ফর্মুলাটা বের করতে পারো। ঠিক আছে, তো যাই হোক, সমগ্রতলের ক্ষেত্রফল আমার দেওয়া আছে 1716। তার মানে আমি বলতে পারি 2πr × h + r = দেওয়া আছে 1716। এবার দেখো h + r এর মান তো কোশ্চেনে বলেই দেওয়া আছে 39, তাই না? তাহলে আমরা এটা লিখতে পারি 2 পাই এর ভ্যালু কত? 22/7 × r, আর h + r এর ভ্যালুটা আছে 39 = 1716। এবার এটা কাটাকাটি করি, 11 দিয়ে কাটি, ধরো 11 দিয়ে 22, 11 × 11, 5 11 55, 6 11 66। এবার 13 দিয়ে কাটি, 13 × 3 = 39, 13 × 13, 13 2 26, 3 4 12, 2 2 4, আবার 2 এর সাথে 2 কেটে যাবে। তাহলে আর এর ভ্যালু দেখো, এই 7টাই শুধু ডান দিকে থাকবে, মানে 7 চলে আসবে আর এর ভ্যালু। তাহলে আর এর ভ্যালু যদি 7 হয়, তাহলে এইচ এর ভ্যালু কত হবে? 39 - 7 মানে 32, তাই তো? কারণ এইচ আর আর মিলে তো 39 হতে হবে। তাহলে আর এর ভ্যালু যদি 7 হয়, এইচ হবে 32। বার করতে কি বলেছে? আয়তন। আয়তন মানে ভলিউম, তাই তো? ভলিউম, যার ফর্মুলা কি? πr², এইচ মান বসিয়ে দাও, পায়ের 22/7, আর হচ্ছে 7 × 7, এইচ হচ্ছে 32, এটা কেটে যাবে। এবার এটা গুণ করে নাও, অ্যান্সার চলে আসবে 7 2 14, 4 4 2 8, এন এর ডিজিট 8 হবে, মানে অপশন ডি। ঠিক আছে, দেখো পুরোপুরি করলাম। এটা শেষে 2 আছে, এটা 7 আছে, 7 2 14 হবে, 14 মানে ইউনিট ডিজিটটা, শেষের ডিজিটটা কত হবে? 4। এই 4-এর সাথে আমরা যদি এটা গুণ করি, শেষের ডিজিটটা 4 2 8 হবে, আর লাস্টের ডিজিটটা কত হবে? 8।
তাহলে এটা হয়ে যাবে লাস্টের ডিজিট 8 একটা অপশনে আছে, মানে অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। চলো এবার নেক্সট। নেক্সট দেখো দেওয়া আছে একটা 22 মিটার ইন্টু 10 মিটার একটা আয়তকার অ্যালুমিনিয়াম শীটকে ভাঁজ করে একটা চোঙ তৈরি করা হয়েছে, যাতে ইহার ছোট বাহু চোঙের উচ্চতা হয়। ছোট বাহুটা চোঙের উচ্চতা হবে। এইভাবে তৈরি চোঙের আয়তন কত হবে? দেখো যদি এরকম একটা শীট থাকে, ধরো ধরো এটা হচ্ছে 10 আর এটা হচ্ছে 22। এবার এটাকে জাস্ট রোল করা হচ্ছে, মানে একটা পেপার আছে, পেপারটাকে রোল করছি, এরকম করে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পরে এটাকে একটা সঙ্গের আকৃতি দিয়ে দিচ্ছি, এরকম একটা সঙ্গের আকৃতি দিয়ে দিন। তাহলে এই যে 10 আছে ছোট বাহুটা, এই ছোট বাহুটা এখন কি হয়ে গেল, এর উচ্চতা হয়ে গেল 10 হয়ে গেল। এইবার এই যে 22 যেটা ছিল সেটাই তো এই গোলটা। এইভাবে যদি আমি গোল করি, একবার একবার গোল করছি, এমন নয় যে ঘুরি 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 গোল 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 করে করে গেলাম, এরকম না। এটা আবার মাথায় রাখুন, কিন্তু গোলটা কিন্তু আমি একবারই করছি, ঠিক আছে? মানে একবারই জাস্ট এখান থেকে এতটা আমি ফোল্ড করছি। তাহলে এই যে 22টা আছে, এই 22টাই তো হবে এই গোলটা। আর এই গোলটা কি, না এই গোলটা হচ্ছে বৃত্তের পরিধি, তাই না? গোলটাই তো পরিধি। যেটার ফর্মুলা কি হয়, যেটা ফর্মুলা হয় 2 পাই আর, কিন্তু যেটার মান কত দেওয়া আছে, 22। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 পাই আর ইজ ইকুয়াল টু কত, 22। এখানে যদি আমরা পায়ের ভ্যালু বসিয়ে দিই, 22-এর 7 ইন্টু আর ইজ ইকুয়াল টু 22। 22 কেটে যাবে, তাহলে আর এর মান হয়ে যাবে কত, 7-এর 2। তাহলে এখানে যে এটা যে চোঙটা তৈরি হলো তার ব্যাসার্ধটা কত হয়ে যাবে, 7-এর 2। উচ্চতাটা কত আছে, উচ্চতাটা আছে 10। তাহলে আমাকে বার করতে কি বলেছে, আয়তন। তাহলে আয়তনের ফর্মুলা কি হয়, পাই r²h। পায়ের মান 22-এর 7, আর এর মান আমি পেয়ে গেলাম 7-এর 2, 7-এর 2 ইন্টু 7-এর 2, আর এইচ হচ্ছে 10। 7 7 কেটে যাবে, একটা কেটে 11, এটা একটা কেটে দাও 5। 35 ইন্টু 11, 35 ইন্টু 11 মানে এটা 385। অপশন এ। দেখো ব্যাপারটা, কনসেপ্টটা বোঝো, কিন্তু এই পেপারটা আছে যার এই দিকটা হচ্ছে 10 আর এই দিকটা হচ্ছিল 22। এইবার এটাকে মোড়া হচ্ছে, এখান থেকে গোল করে একবার একবার মুড়ে নেওয়া হলো, গোল করে। তো যদি মুড়ে না হয়, এই লম্বাটা তো 10ই থাকবে, তো এই লম্বাটা তো 10ই থাকবে। আর এই যে গোলটা তৈরি হচ্ছে, যে গোল করে আমি মুড়বে, এই যে গোলটা তৈরি হচ্ছে, এটা এটা কোন গোলটা, না এই 22টাই তো গোল হয়েছে। এই যে লম্বা ছিল এটাই গোল হয়েছে, গোল এরকম ভাবে গোল হচ্ছে। তো সেই গোলটাই হচ্ছে 22। আর গোলটা, এই যে গোলটা আমি করছি, এই গোলটা এটাই তো বৃত্তের পরিধি, হ্যাঁ? বৃত্তের পরিধি হয় 2 পাই আর, তাহলে 2 পাই আর এর মানেই হচ্ছে 22। সেখান থেকে আর এর মান পেয়ে গেলাম আমি। এইচ এর মান তো 10 দেওয়াই আছে, যে উচ্চতাটা যাতে 10 হয়। তো সেখান থেকে আমরা আয়তন বা ভলিউমের মান পেয়ে গেলাম কত, 385। খুব সুন্দর কোশ্চেন, গ্রুপ ডিতে এসেছিল 2018 সালে। ক্লিয়ার তো এই অঙ্কটা? চলো আজ এতটুকুই থাক। নেক্সট ক্লাসে থ্রিডির যে পরের টপিক গুলো, আর তোমাদের দুটো টপিক বেঁচে আছে, একটা হচ্ছে শঙ্কু, একটা হচ্ছে গোলক। এই দুটো টপিক আমরা আলোচনা করব, ঠিক আছে? Sure.